কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। আগামী 48 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? একটা সেনার, একটা দেশের সেনাবাহিনী, তার সেনা কেন এখনো চুপ? এদিকে সমন্বয়কদের গ্রেপ্তার করার কঠিন আলটিমেটাম আসে, সেনা প্রধানের উপরেও চাপ আসে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে, সরকার পতনের আন্দোলনে মেতে উঠে। কি হবে এবার এই বাংলাদেশে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন মব ভায়োলেন্স ঠেকাতে পারছে না সরকার। মব ভায়োলেন্সের বারবারান্ত আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরছে খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান। ডক্টর ইউনূস যখন বিশ্বকে আসার কথা শোনাচ্ছিলেন তখন কুপিয়ে হত্যাকাণ্ড চলছিল বাংলাদেশের এক কোণে। রাজধানী ঢাকায় চলছিল সংঘর্ষ। নামদারি কিছু কুলাঙ্গারের জন্ম হয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী এখনকার যে নেতৃত্ব রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে। আমাদের মধ্যে ঠেলে আনা হয়েছে, মানে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি। আওয়ামী লীগ যতই কোণঠাসা থাকুক, এখন কিন্তু আওয়ামী লীগের কোর্টে বল এসছে, এখন আওয়ামী লীগের খেলার সময়। এখন এটা কেন বললাম তার আগে বলবো একটি বিষয় দেখি যে আমাদের এই সুদখোর মহাজন কিভাবে মেটিকুলাস ডিজাইন করে কিভাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে আজকে বিপদের মধ্যে ফেলেছে, কিভাবে আমাদের একটা তরুণ প্রজন্মকে, পুরো একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। এই 9 মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে 9টা মাস দেশে কল কারখানা সবকিছু বন্ধ। কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না ভাইজান। আমাদের রাজনীতি অবস্থা অলরেডি এরকমই। এই মানে নির্বাচনের ফুটবল নিয়ে, ফুটবল একবার বিএনপির মাঠে, ফুটবল একবার এনসিপির মাঠে, ফুটবল একবার জামাত ইসলামের মাঠে, ফুটবল একবার জনগণের মাঠে পায়ে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশ সরকারকে। তবে এইটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। আমরা একটু পেছনে যেতে হবে। নিউজের তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি 27, 2023। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে নিউজ এসেছিল কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। তো আমরা যদি ওই চুক্তিটা একটু দেখি, যে আপনার তৎকালীন সময়টা আমরা নিউজটাতে দেখছিলাম যে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের 1129 জন সেনা সদস্য। আর এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর আপনার 27 ফেব্রুয়ারি 2023 শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে, তার আওতায় আমাদের সেনাবাহিনীর 5000-এর বেশি সেনা কুয়েতে কাজ করে। একইভাবে কাতারের সঙ্গেও একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় আর্মড ফোর্সের 1129 জন সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন। আর এই চুক্তির মেয়াদ হবে সাধারণত 5 বছর, তবে এটি অটোমেটিক্যালি নবায়ন করা হবে। তো 2023-এর পর 2025-এর শুরুতেই আমরা সেই সুসংবাদটার ধারাবাহিকতা পেলাম যে বাংলাদেশ থেকে সৈনিক নেবে কাতার। তার মানে এটা গতকালকে যাওয়ার পর হুট করে হওয়া কোনো সিদ্ধান্ত না, এটা পুরনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে। তবে সেনাবাহিনীর জন্য এটা আমি সুসংবাদ এই কারণে মনে করছি যে এই দেশগুলোতে আপনি যখন জব করতে যাবেন আপনার স্যালারিটা থাকে 2.5 থেকে 3 লক্ষ টাকা,
চুক্তিটা থাকে 3 বছর। সো আমাদের যারা সেনা সদস্যরা আছেন এরকম একবার চুক্তিতে গেলে আপনার একটা টার্মে 3 বছরে কোটি টাকার বেশি উপার্জন করতে পারেন। এমনকি এর পরেও ওই দেশগুলোতে আপনার বিভিন্ন সময় অবসরের পরও তারা কিন্তু চাকরি করার সুযোগ পান। আমার পরিচিত কয়েকজনও কিন্তু করছেন এই কাজ, কুয়েত আমি চিনি। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনীর সদস্য আপনার কাতারে যাবে, আর আগামী 2 মাসের মধ্যে তাদেরকে কাতারে পাঠানো যাবে। কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। কুয়েতের চাকুরিকালে একজন সৈনিক প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা বেতন পান। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতের দায়িত্ব পালন করছেন। প্রতি 3 বছর পর পর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন। বাংলাদেশ সরকার আরও বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। আর আপনারা জানেন যে এই মুহূর্তে আর্থেনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দল, উচ্চ পর্যায়ের দল বর্তমানে দোহা সফরে আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের আমিরের মায়ের সাথে দেখা করেছেন, এমনকি বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন হাইলি মোটিভেটেড একটা কান্ট্রি হিসেবে, যে সারা পৃথিবীর একটা হাব স্টেশন হবে বাংলাদেশ। তবে এই সুযোগগুলো আমি মনে করি আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের জন্য খুবই গোল্ডেন চান্স টাইপের একটা সুযোগ। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনি দেখেন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক জায়গায় তারা কিন্তু নিষ্ঠা পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করছে। ইভেন আমি বললাম না যে আমার কয়েকজন পরিচিত ভাই আছেন যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে আর রিনিউ করানো হয়নি, বাট ব্যক্তিগতভাবে কুয়েতের মধ্যে ওই দেশের বিভিন্ন সেক্টরে মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ দেওয়া হয়, এমনকি ভালো একটা স্যালারিও তারা পায়। আর একজন সৈনিকের জন্য এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছুই হতে পারে না। তো আমরা বিশ্বাস করি যে এত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা হাই প্রোফাইল ক্যারেক্টার। কাতারের সাথে কথা বইলা 1129 তো 2023 রিকোয়ারমেন্ট ছিল, তো এটা আরো বড় আকারে যেন 10, 20, 50 হাজার সেনা অন্তত পাঠানো যায়। দেশেরও রেমিটেন্স চাক্কা ভালো থাকলো আর কিছু মানুষের জীবনেরও উন্নয়ন হয়ে গেল। ভালো থাকুন। ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপির বড় ধরনের কোনো অঘটন ঘটেছে। আপনি অবাক হবেন যে বিএনপি এখন এমন পর্যায়ে এসেছে যে ডক্টর ইউনূস সরকারের বৈধতাই তারা মানছে না বা মানতে চাইছে না। এটা অশনি সংকেত এবং সামনে আরো বড় ধরনের অঘটনের ইঙ্গিত। কেন, কোন বিশ্বাস থেকে, কোন ভয়ে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নানান কিছু বলেছে। প্রথম দিকে কিছুদিন বিএনপি ঠিক ছিল, ডক্টর ইউনূসের পক্ষে ছিল, কিন্তু পরে যখন দেখলো যে না, বিএনপির চাঁদাবাজিতে এবং কারচুপি করে ক্ষমতায় আসার যে চেষ্টা তাতে প্রফেসর ইউনূস বাধা, তারপর থেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নানান ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র করতে 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 এখন একদম আওয়ামী লীগের লাইনে বিএনপি চলে এসছে। আওয়ামী লীগ কি বলে ডক্টর ইউনূস সরকারকে? যে অবৈধ দখলদার ইউনূস সরকার, অবৈধ সরকার। আওয়ামী লীগের অ্যাড্রেসিংটা কি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি? আই রিপিট, অবৈধ সরকার। রুহুল কবির রিজভী কি বলছে দেখেন, অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে? প্রশ্ন রিজভীর। এই প্রশ্ন অর্থ কি? যে এই সরকারের আইনি ভিত্তি নেই, সরকারের বৈধতায় বিএনপি বিশ্বাস করে না। কারণ রুহুল কবির রিজভী প্রশ্ন তুলছেন যে এই সরকারের আইনি ভিত্তি কি? এর মানে কি? যখন আপনি প্রশ্ন করবেন যে তুই যে এত চালাকি করো, তোর এই কথার কোনো আইনি ভিত্তি আছে? তোর কথার আইনি ভিত্তি কি? এর অর্থ কি? তোর আইনি ভিত্তি নেই, এটা আমার বিশ্বাস। রুহুল কবির রিজভীর এই যে বক্তব্য, যমুনা টিভি এভাবে শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে? প্রশ্ন রিজভীর। অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই, এটা বিএনপি মনে করে। এই প্রশ্ন বিএনপির এই মুখপাত্র তুলেছেন। আরো সরল অর্থ, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার, আওয়ামী লীগের সাথে একদম মিলে গিয়েছে। ক্লিয়ার? তাহলে কেন? রহস্যটা কি? কি ঘটেছে বা কোন ভয়ে এই সরকারকে অবৈধ বলল? দেখেন, এই কথা বলার সাথে সাথে একটা অনিবার্য প্রশ্ন চলে আসে, যেমন এখন পর্যন্ত এই সরকার কিন্তু বিপ্লবী সরকার নয়, চরিত্র একটা বিপ্লবী, কিন্তু অন দি পেপার বিপ্লবী সরকার নয়। তাহলে এই সরকার যে কাজগুলো করছে, যে সংস্কার করবে, এমনকি এই সরকার যদি নির্বাচনও দেয় সেটাও এই সংবিধান অনুযায়ী বৈধ হয় না, কারণ এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নেই, অন্তর্বর্তীকালীন সরকারও নেই।
তাহলে এই সরকারের বৈধতাটা বা এই সরকারে যারা আছে তাদের ফাঁসি হবে না, কারণ বর্তমান সংবিধানের আলোকে এই সরকারের লোকদের ফাঁসি হবে। হ্যাঁ, যদি পরবর্তী সরকার এই সরকারের সব কার্যক্রমকে রেটিফাই করে, বৈধতা দেয়, তাহলে এই সরকার আর কোনো সমস্যা থাকে না। অতীতে এটাই হয়েছে, যেমন জিয়াউর রহমান ক্ষমতা এসে পরবর্তীতে সাংবিধানিক বৈধতা দিয়েছে, এরশাদ ক্ষমতা দখল করে পরবর্তীতে সাংবিধানিক বৈধতা দিয়েছে, সংবিধান সংশোধন করে, এটাই হয়। এখন বিএনপি যেহেতু এই সরকারের বৈধতার ভিত্তি নিয়ে বা আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে, এর অর্থ বিএনপি ক্ষমতা আসতে পারলে এই সরকারের সব কার্যক্রমের বৈধতা দিবে না। আওয়ামী লীগ যেরকম অনেক পরে হলেও এরশাদ সরকারের, জিয়াউর রহমান সরকারের সামরিক ডিক্রিগুলোকে অবৈধ ঘোষণা করেছিল, ঠিক তদ্রূপ ডক্টর ইউনূস সরকারের সব কার্যক্রমকে বিএনপি ক্ষমতা আসলে অবৈধ ঘোষণা করবে, সেই ইঙ্গিত হচ্ছে রুহুল কবির রিজভীর আজকের এই বক্তব্য। এখন এই সরকারের কার্যক্রমকে যদি অবৈধ ঘোষণা করে বিএনপি, তাহলে এই সরকারের লোকজনকে ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদেরকে ফাঁসিতে ঝোলানো যায়, ফাঁসি দেওয়া যায়। আসিফ, নাহিদ, মাহফুজ, আরো যারা আছেন, আসিফ নজরুল, এদেরকে ফাঁসি দেওয়া যায়, বিএনপি ফাঁসি দিতে পারবে, আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে ফাঁসি দিতে পারবে। এরকম একটা ভয় রুহুল কবির রিজভী এই বক্তব্যের মাধ্যমে দেখালো। এত কন্ট্রাডিকশনে সরকারের সাথে কেন বিএনপি চলে গেল? বিএনপির মনে অনেক কষ্ট আছে। বিএনপির এক ভিসি কুয়েটের, তাকে ঘাট ধরে ছাত্ররা পদত্যাগ করাচ্ছে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত পদত্যাগ করেনি, কিন্তু ঘাট ধরে পদত্যাগ করাবে। এত সহজ না, পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, ওই ভিসি মাসুদ্দার টিকতে পারবে না। এরকম বিএনপির মনে অনেক কষ্ট। এই কষ্ট থেকে এই হুমকি, এটা তো আছে, ভয় দেখায় যে আমরা ক্ষমতা আসলে কিন্তু তোমাদের ফাঁসি দিতে পারবো, কারণ তোমাদের বৈধতা আমরা স্বীকার করি না, এটা তো আছেই। এর সাথে বিএনপি বিশ্বাস করে যে ডক্টর ইউনূস সরকার বিএনপিকে মাইনাস করবে, তারেক রহমানকে মাইনাস করবে। তারেক রহমান দেশে আসতে পারবে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। 111 সরকারের সময় যে -2 প্রজেক্ট নিয়েছিল সরকার, এখন নাকি -1 প্রজেক্ট হাতে নিয়েছে, এটা এই সরকার মনে করে, মানে বিএনপি মনে করে, মানে ভূতের ভয়। এখন এটা কেন মনে করে? কারণ হচ্ছে বিএনপি এমনিতেই মাইনাস হবে, কারণ তারা 24-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, 24-এর আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলছে। বিএনপি চাঁদাবাজি করছে, পুরানো লুটপাটের বন্দোবস্ত টিকিয়ে রাখতে চাইছে। তো এই প্রেক্ষিতে নতুন বাংলাদেশে বিএনপি টিকতে পারবে না, এটা স্বাভাবিক। যার ফলে ডক্টর ইউনূসের উপর -1 ফর্মুলার দায় চাপিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপি। এই যে বলছে যে এই সরকার আইনি ভিত্তি কি, এটা মানে তোমাকে ফাঁসি দিতে পারবো ভবিষ্যতে, এর অর্থ হচ্ছে এটা। তো দর্শক, বিএনপি এই ভয় থেকে, নিজেদের আকামে মাইনাস হবে, এই ভয় থেকে এখন ডক্টর ইউনূসকে ভয় দেখাচ্ছে। যাতে এই ভয়ের উদ্দেশ্য কি, এই থ্রেটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার, যে ডক্টর ইউনূস সরকার যাতে বিএনপির সাথে একটা সমঝোতা করে একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নেয়, যে না তাদেরকে ফাঁসি দেওয়া লাগবে না, বিপদে পড়তে হবে না, নিরিবিলি আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন, এরকম একটা চুক্তি বিএনপি করতেছে। এই খায়েশ থেকে বিএনপি নিচে নামতে নামতে এখন ডক্টর ইউনূস সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে। আশা করি রুহুল কবির রিজভীর যে এই বক্তব্য, এই বক্তব্যের রহস্য আপনারা বুঝতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তা আইনগত ভিত্তি নেই এর অর্থ কি? এই সরকার অবৈধ, তাহলে এই সরকারের বৈধতা মানছে না বিএনপি। বুঝতে পারছেন কত বড় ঘটনা রাজনীতিতে? এছাড়া তিনি বলেন আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন আদালতের ব্যাপার। মানে এই সরকারের বৈধতা নেই, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা এখনো অবৈধ না। এই সরকার অবৈধ, কিন্তু আওয়ামী লীগ অবৈধ না। আর আওয়ামী লীগ অবৈধ কিনা সেটা আদালতের বিষয়, এখন পর্যন্ত অবৈধ হয়নি, এটা রুহুল কবির রিজভী বলছেন। আমি যে বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে বিশ্লেষণ করি, এটা রহস্য বুঝতে পারছেন? তা আমি বুঝি একটু আগে, আপনারা একটু পরে বুঝেন। অনেকেই বলেন যে ভাই বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে এভাবে রাখেন না। ভাই বিএনপি আওয়ামী লীগ এক কাতারে এসেছে, কেন রাখবো না? এই যে আওয়ামী লীগ বৈধ, কিন্তু ডক্টর ইউনূস সরকার বৈধ না। কত দূর নিচে নেমেছে বিএনপি। এছাড়া তিনি বলেন কিন্তু আপনার যে অন্তর্বর্তী সরকার, সেটা কোন আইনের ভিত্তিতে? মানে আইনি বৈধতা নেই, অবৈধ সরকার, দখলদার সরকার। তাহলে মাঠে নামেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আমরা খেলবো ডক্টর ইউনূসের পক্ষে। মানিকগঞ্জে এই কথা বলেন রিজভী। বলেন আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কিনা তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই, কারণ প্রশাসন এখন এই সরকারের হাতেই। তিনি আরো বলেন আওয়ামী লীগ ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে হলে
কি ধরনের আইন প্রণয়ন করতে হবে তা সরকার জনগণের কাছে খোলাসা করতে হবে, এগুলো ফাও কথা। এই সময় বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা যাই হোক, দর্শক জনগণের একটু জবাব দেখি, রিজভিকে জনগণ কি জবাব দিয়েছে। এই নিউজ যেসব জায়গায় এসেছে সেখানে জনগণের মন্তব্য একটু দেখি আমরা। একজন লিখেছে, ইতেরে মানে এই লোককে পাগলাগারদে ভর্তি করে দেয়াই উচিত। আরেকজন লিখেছে, এর পল্টনে কেসি গেটে 17 বছর ধইরা রাখছিল হাসিনা, সেটাই ভালো ছিল। তখন একজনের জবাব দিয়েছে যে এই সরকারের বৈধতা কি। প্রথম কথা হচ্ছে এই সরকারের বৈধতা গণঅভ্যুত্থান, গণবিপ্লব, আর বাকি কোনো বৈধতা আমাদের খোঁজারই দরকার নেই। নতুন বাংলাদেশ রিসেট বাটন, নতুনভাবে যা হবে ওইটাই বৈধ, আগেরটা বাদ। এটা হচ্ছে আমার মন্তব্য। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা জানেন যে 9 আগস্ট আপিল বিভাগের পক্ষে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিল আপিল বিভাগ। সংবিধান 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি 8 আগস্ট মত চান, 9 আগস্টে মত দেওয়া হয়। অতএব এই সংবিধান অনুযায়ী এই পয়েন্টে 106 অনুযায়ী বৈধ। আমরা সেদিকে যাচ্ছি না। এই সরকার বৈধ না অবৈধ এই জবাব আমরা দেব মাঠে। এই সরকারকে যারা অবৈধ বলবে তাদেরকে আমরা মাঠে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পিটিয়ে তারপর জবাব দিতে চাই। সোজা কথা, রাজপথে নামুক কর্মসূচিতে যে অবৈধ সরকার পদত্যাগ চাই, একদম পিটে হাত পা ভেঙে দেওয়া হবে। ডক্টর ইউনূস সরকার অবৈধ, ফাজলামির লিমিট থাকা দরকার। একজন লিখেছেন, যে আইনে খালেদা থেকে সকল রাজবন্দী মুক্তি, জনগণের রক্তে অর্জিত অন্তর্বর্তী সরকার, এদেশের জনগণ এখন বুঝতে পারছে আপনারা কেন এতদিন ধরে ক্ষমতার বাইরে। এবং আওয়ামী লীগ যে এদেরকে ক্ষমতার বাইরে রেখেছিল এটা ঠিক আছে, জনগণ এটাও মনে করছে। জনগণের ক্ষমতার আইনে আছে। জবাব, এদের কিছু বলার নেই, এরা ক্ষমতার স্বপ্নে মগ্ন। তো দর্শক, এই অঘটন বিএনপি ঘটালো, ডক্টর ইউনূস সরকারকে অবৈধ আখ্যা দিল। আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এজন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন। ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু যেটা দেখছি এটা অন্যায়। অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলামকে এবং এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে 2013 সালে যাদেরকেই যুদ্ধাপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি।
তারা কেউ অপরাধী ছিল না যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাস্টে দিয়েছে, তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না। কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে। এবং যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব। বয়োবৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় 8-9 মাস অতিবাহিত হয়েছে। স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জামায়াত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত, তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত। কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামায়াত ইসলামী বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে। পাশাপাশি জামায়াত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে। ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেল সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো। যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই, যা ইচ্ছে তাই করে যাবে। এবং 9 মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে, এটা আসলেই দুঃখজনক। গত 16 বছরে এই দলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। 2013 সালে নাটক সিনেমা করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে, একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা, সেটাকে এখনো কোর্টের বারান্দায় ঝুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে। আমি সত্যি অবাক হয়েছি। আমি জামাতের উপরেও ক্ষিপ্ত। আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যে আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের আমলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন। বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে, আপনারা সেই ফান্দে পড়েন নাই। আপনারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন। এই সরকার 5ই আগস্ট এসেছে, আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল, কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই। এটিএম আজহারকে মুক্তি দেওয়া 1 ঘন্টার ব্যাপার নয়, কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন, আমার মনে আছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব। তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না, আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময় ক্ষেপণ শুরু হলো। কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে, এবং এই সরকারের মধ্যেই ঘাপটি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম আজহারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না। আমি দল বুঝি না, মত বুঝি না। এ বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে, বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে, বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে। তারপরেও এটিএম আজহারুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না? তার মানে কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল? তার মানে আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক? এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? 5ই আগস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিন বাংলাদেশের যতগুলো রায় একদিনে ঘোষণা হওয়ার কথা ছিল, যতগুলো সিদ্ধান্ত একদিনে নেওয়ার কথা ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এটিএম আজহারুল ইসলামের মুক্তি, যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা না, যেটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না, যেটার সাথে কোনো দল আর মতের কোনো প্রশ্ন নেই। খালেদা জিয়ার মুক্তির সাথে তার মুক্তি দিয়ে দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর মার্কা কিংবা তাদের কার্যক্রম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামলা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না। ওই দিনই চাইলে জামাত সহ বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল, যাদের মার্কা নাই মার্কা দিয়ে দাও,
যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও, যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও, এরকম সিদ্ধান্ত সরকার চাইলে 1 ঘন্টায় নিতে পারত। কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে, তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল অশুভ সিদ্ধান্তের। আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার আমলে কোনো কিছুই তো সঠিক নেই, এদেশের বিচার সঠিক নেই, আইন সঠিক নেই, এদেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো জুলুম অত্যাচার করেছে সবই তো বেঠিক ছিল। তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই, একদিন এই নাই সেই নাই, একদিন আগের রায় দিয়েছে 4 জনে মিলে, এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না, এখন 7 জনের টিম বানাও। এইসব ধান্দাবাজি কোত্থেকে এসেছে আমি বুঝি না। আমি মনে করি এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি এই সরকার 2-1 দিনের মধ্যে দিতে ব্যর্থ হয়, তাহলে যদি এই জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে আম জনতার ভালোবাসাকে অনুধাবন করে রাজপথে নামতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। আপনি আর যাই করুন, এখানে কোনো ধানাই ফানাই চলবে না। একজন মানুষ মারা যাচ্ছে অন্যায়ভাবে, 1 যুগ পর্যন্ত জেলের মধ্যে থাকছে, যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে, এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন। এই এটিএম আজহারের যদি কিচ্ছু হয় তাহলে এর দায়িত্ব আওয়ামী লীগ যেমন বহন করতে হবে, এই সরকারকেও বহন করতে হবে। আমি অবাক লাগে, আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল সংস্কারের আমি ধিক্কার জানাই। কিসের সংস্কার? শেখ হাসিনা যা যা করেছে সবকিছু বাতিল করে দিতে হবে, এটাই হচ্ছে সংস্কার। কিন্তু একটা ভালো লাগে সেইটা সংস্কার, আর একটা ভালো লাগে না সেটা সংস্কার হবে না। এসব ধান্দাবাজি কোথায় পেয়েছেন? আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। জুলুমকে জুলুমই মেনে নিতে হবে, জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে। এটিএম আজহারকে এখন মুক্তি দিতে হবে, এই মুহূর্তে মুক্তি দিতে হবে। সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেছিয়ে এদিক সেদিক কথা বলার চেষ্টা করেন, এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু পতন ত্বরান্বিত করবে। আমি অবাক হয়ে যাই। আমি সব সময় গত 16 বছর জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এজন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দাও। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন, ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু যেটা দেখছি এটা অন্যায়,
অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না। অথবা আসুন, যাদের নিবন্ধন দেন নাই দিয়ে দেন, যাদের মার্কা দেন নাই দিয়ে দেন, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন মুক্তি দিয়ে দেন। বিএনপি জামাত আর হেফাজত চিনি না, যারা এই অন্যায়ের শিকার হয়েছে সবার মুক্তি চাই, সবার মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।